ভাবি, দরজা বন্ধ করলেন কেন? আজ আমি তোকে একটা উপহার দেব। কি উপহার দেবে? তোকে এমন একটা জিনিস দেব তুই কল্পনাও করতে পারবি না। ভাবি, তাহলে তাড়াতাড়ি দেন, আমার আর তর সইছে না। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? তার আগে বলো যেটা দেব সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। এবার ভাবি তার কাপড় খুলতে শুরু করলো। আমি সাথে সাথে চিৎকার দিয়ে বললাম, ভাবি এটা কি করছেন? তোকে আমি আমার সবচেয়ে বড় উপহারটা দিচ্ছি, তাই বলে কাপড় কেন খুলছেন? আরে বা, কাপড় না খুললে কিভাবে দেব? ভাবি আপনি আসলে কি চাচ্ছেন বলুন তো? আমি চাচ্ছি তুই আমাকে আজ এমন কিছু দিবি যাতে আমি মা হতে পারি। না ভাবি, এটা কখনোই হতে পারে না। আমি ওরকম ছেলে না। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এভাবে নয়, বোনের মতো করে ভালোবাসি। আমি এত কিছু শুনতে চাই না। তুই আমার ইচ্ছা পূরণ করবি কিনা বল। না ভাবি, এটা আমি কখনোই করতে পারবো না, মরে গেলেও না। নিলয়, তুই নিশ্চয় জানিস আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, আর না পেলে আমি সব কিছু ছাড়খাড় করে দেই। আমি এত বড় খারাপ কাজটা করতে পারবো না। ভাবি রাগান্বিত হয়ে গেলেন, বললেন, চুপ, অনেক হয়েছে। আমি শেষবার মতো বলতে চাই, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তুই কিন্তু ভালো করেই জানিস আমি যত ভালো তত খারাপ। আর তুই বোঝার চেষ্টা কর, এটা দুজনেরই ভালো। আমার সংসারটাও বেঁচে যাবে, আর তুইও মজা পাবি। আর তুই যখন চাইবি আমার কাছে আসবি, বাধা দেব না। ছি ভাবি, ছি, আপনার এসব কথা বলতে একটুও লজ্জা লাগছে না? আপনি সংসার বাঁচানোর জন্য এটা করছেন? ছি, আপনার লজ্জা হওয়া উচিত। আমি আর একটা কথাও না বলে দরজা খুলে বাইরে চলে আসলাম। রুমে এসে ভাবলাম, আমার প্রিয় ভাবিটা আমার সাথে এরকম করতে পারলো। আমার নিজেরই খুব লজ্জা হচ্ছে এখন। তিনি আমার নিজের ভাবি না, আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। আমার কোনো ভাই নেই, তাই চাচাতো ভাই ভাবিদের খুবই সম্মান করি, নিজের মনে করি। কিন্তু আজ যা ঘটলো, আমি নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না। আমি জানি ভাবির এই চাওয়াটার কারণ কি। ভাবির বিয়ে হয়েছে 4 বছর হলো, এখনো তার কোনো বাচ্চা হয়নি। তিনি অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন, তবুও কাজ হয়নি। সমস্যাটা নাকি আমার ভাইয়েরই। ভাবনার ভেতরে হঠাৎ কলিং বেলের শব্দ হলো। আমি এসে দরজা খুললাম। বাবা মা বিয়ের দাওয়াত খেয়ে এসেছে। আব্বা বলল, কোথাও যাসনি? আমি বললাম, শরীরটা কেমন জানি ভালো লাগছে না, তাই কোথাও বের হইনি। মা বলল, তোর কি ডাক্তার দেখাতে হবে? গায়ে জ্বর এসেছে বাবা? আমি বললাম, না, এমনিতে মন খারাপ। এমন সময় ভাবি কাঁদতে কাঁদতে আসলো। এসে সবার সামনে বলল, চাচিমা ছেঁড়া শাড়ি দেখালো। ইনিয়ে বিনিয়ে বলল আমি নাকি তার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছি। আমি তাকে নাকি বলেছি আমি তাকে মা বানাতে সক্ষম হব। ভাইয়া শারীরিকভাবে অক্ষম। যা মিথ্যে বলা ছিল সব বলে দিল। এদিকে মা বাবা তার কথা বিশ্বাস করে নিল। আমি বারবার বলেছিলাম এসব মিথ্যে, কিন্তু কেউ বিশ্বাস করলো না। ভাবির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। ভাবির কাছে আমি প্রিয় ছিলাম, এটা বাড়ির সবাই জানতো। আর সেই প্রিয় মানুষটা যদি এইভাবে অভিযোগ করে, তবে কেনই না বিশ্বাস করবে। তাই ভাবির বলা কথাগুলো আব্বু আম্মুরও বিশ্বাস হয়ে গেল। আমি হাজারোবার বললাম আমি এসব করিনি, উল্টো ভয়ে সব সত্যি বলে দিলাম। এমন সময় ভাইয়া আসলো, বলল, বেয়াদব, উল্টো আমার বউয়ের দোষ দিচ্ছিস না? মনে হচ্ছিল ভাইয়া আমাকে এখনই মারবে। খুব বকাবকি করছে। ভাইয়া আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। আব্বু আছে বিধায় আমাকে কিছু বলতে পারছে না বা মারতেও পারছে না। অতঃপর বাবা এসে আমায় ঠাস ঠাস করে এলোপাথারি চর থাপ্পড় মারলেন। আমার মাথা ভন ভন করছিল, আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। আব্বু হাঁপাতে হাঁপাতে বললেন, আজ থেকে তুই আমার ছেলে না, এই মুহূর্তে আমার সামনে থেকে এই বাড়ি থেকে বের হয়ে যা। ভাইয়া বলল, এসব ছেলেদের বাড়ি থেকে বের করে না দিয়ে পুলিশকে দেওয়া উচিত, আবার অন্য কোনো মেয়ের ক্ষতি করবে। আমি ভাবতে পারিনি ভাইয়া এরকম একটা কথা বলবে। বাবা, আমি এসব করিনি। কে তোর বাবা? খবরদার আমাকে আর বাবা বলবি না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, না হলে এর ফল ভালো হবে না কিন্তু। তারপর আমি মাকে বোঝালাম। মাও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি বললাম, মা তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না? অবশেষে ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এত বড় ভুলটা আপনি করতে পারলেন? আমি আপনার কি এমন ক্ষতি করেছি ভাবি? ভাবি কোনো কথা বলে না। আমি কোনো উপায় না দেখে বের হয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছি, ভাবি এমনটা না করলেও পারতো। তিনি আবারও প্রমাণ করে দিলেন তার চাওয়া পূরণ না হলে তিনি সবকিছু ছাড়খাড় করে দেন। সামনে দেখতে পেলাম সিঁড়ির ধারে আমার আরেক চাচাতো বোন রাইসা রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই তো আমাকে বিশ্বাস করিস, তুই আমার আব্বুকে বোঝা, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস তো অনেক আগে উঠে গিয়েছিল, যখন ভাবির সাথে তোর মেলামেশা দেখতাম। আর আজ তো নিজের চোখেই দেখলাম। এই পাগলি, তুই এসব কি বলছিস? বল না আমি এরকম না, বল না। ছি, তোর মতো ছেলের মুখের দিকে তাকাতে আমার লজ্জা হচ্ছে। আরে আমি তো তোর মতো ছেলেকে ভালোবেসে ভুল করেছি। আমার কি কম ছিল যে তুই এরকম একটা কাজ করলি? ছি ছি, তোর যদি এত ইচ্ছা ছিল আমাকে বলতি, বিয়ের আগে আমি সবকিছু দিয়ে দিতাম। চলে যা আমার চোখের সামনে থেকে। তুইও আমাকে বিশ্বাস করতে পারলি না, এই ভালোবেসেছিলে আমায়। দু চোখের পানি ঝরঝর করে পড়ছিল, চাইলেও আর আটকাতে পারছিলাম না। আর কিছু না বলে চলে আসলাম। পরের দিন ভাইয়া বলল, হয় তুমি আমাকে বিয়ের পারমিশন দেবে, নয়তো ডিভোর্স দেবে। আমি কোনোটাই করব না। তুমি বাইরে
যা ইচ্ছে হয় করো, ওই বাজারের মেয়েটাকে নিয়ে ঘুরো, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই সংসার আমার, আমি বেঁচে থাকতে তোমার এই আশা পূরণ হবে না। কি এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক? ফকিন্নির ঘরের ফকিন্নি বলেই এক থাপ্পড় মেরে বলল, কত বড় সাহস হলে টুম্পার মতো স্মার্ট সুন্দরী মেয়েকে বাজারের মেয়ে বলো? তাছাড়া নিলয়কে তুমি যে ফাঁসিয়েছো সেটা আমি ভালো করেই জানি, শুধু মান সম্মানের ভয়ে সবার সামনে আমি তোমাকে ছোট করিনি। ভাইয়ার মুখ থেকে এমন কথা শুনে ভাবি ভূত দেখার মতো চমকে উঠল। আমি বাহির থেকে আসার আগে বাড়ি ছেড়ে তুই চলে যাবি, এ কথা বলে ভাইয়া ওখান থেকে চলে আসলো। ভাবি ভাবলো, এটা আমি কি করলাম? নিলয়ের মতো নিরপরাধ ছেলেকে সবার সামনে দোষী বানালাম। এসব কথা ভাবতে ভাবতে ভাবি কান্নায় ভেঙে পড়ল। ওই দিন রাতে সবার অগোচরে ভাবি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এমন সময় রাইসা দৌড়ে গিয়ে ভাবিকে বাঁচালো। ভাবি অনেক জোরাজোরি করলো। এক পর্যায়ে রাইসা ভাবিকে জোরে থাপ্পড় দিয়ে বলল, ভাবি কি সব পাগলামি করছো? আপনার কি সমস্যা ভাবি? রাইসাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমি তোর ভালোবাসার মানুষ নিলয়কে অহেতুক ফাঁসিয়ে দিয়েছি। গতকালকের ঘটনার জন্য নিলয় দায়ী ছিল না। আমার সংসার টিকার জন্য কোনটা করলে ভালো হয় আর কোনটা করলে মন্দ হয় আমার মাথায় আসছিল না। আমি ভুল করেছি। তোদের ভাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, চলে যেতে বলেছে। রাইসা বলল, তাহলে নিলয়ের ঘটনা কি সম্পূর্ণ মিথ্যে? হ্যাঁ রে, সম্পূর্ণ মিথ্যে। এমন সময় বারান্দায় কান্নাকাটির আওয়াজ শুনে ভাবি আর রাইসা দৌড়ে আসে। এসে দেখলো মা বাবা দুজনে কান্নাকাটি করছে। আর বাবা বলছে, কেন আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম? আমার এত বড় ক্ষতি হয়ে গেল। মা বলল, তোকে ছাড়া কি করে থাকবো, আমার মন তো মানছে না। রাইসা সালাউদ্দিন থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিলয়ের? সালাউদ্দিন বলল, অ্যাক্সিডেন্টে নিলয় মারা গেছে, বাকিটা থানায় গেলে বলতে পারবো। চালক এবং হেল্পার দুজনে পুলিশ হেফাজতে আছে। এ কথা বলার পর সাথে সাথে চিৎকার দিয়ে ভাবি বলল, নিলয় তুই এখন কথা বল, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক বড় ভুল করেছি, তুই ফিরে আয়, আমি আমার পাপ সবার সামনে বলে দেব, তুই ফিরে আয়, আমার খুব কষ্ট হচ্ছে তোকে না দেখে, আমি রাগের বসে এসব করে ফেলেছি, তুই চলে আয়। রাইসা বলল, সে সুযোগ আর নেই ভাবি, আর কোনোদিনও নিলয় ভাইয়া ফিরে আসবে না, শুধু তোমার ভুলের কারণে। নিষ্পাপ একটা প্রাণ হাজারো কষ্ট অভিমান নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। সবাই কান্নাকাটি করতে লাগলো। সম্মানিত দর্শক, আমাদের সমাজে এমন কিছু মেয়ে মানুষ আছে, নিজেদের স্বার্থ ছাড়া তারা কিছুই বোঝে না। নিলয়ের মতো নিষ্পাপ নিরপরাধ ছেলেকে ফাঁসিয়ে দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারই ভাবি। দর্শক ভাইরা, আপনারাই কমেন্ট করে বলুন এই মহিলার কি শাস্তি হওয়া উচিত। গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় নোমান।